স্কুলের বিভিন্ন মেয়েদেরকে বুলি করে বেড়াতো ঈশা। একদিন তাদের মধ্যেই একজনের প্রেমে পড়ে তার বয়ফ্রেন্ড। এসব মেনে নিতে না পেরে ঈশা তাকে মেরে নিজেও আত্মহননের পথ বেছে নেয়। এরপর থেকেই তার ভয়ঙ্কর আত্মা স্কুলের সবাইকে তাড়া করে বেড়ায়। এখন এই আত্মার হাত থেকে তারা কি করে বাঁচবে, কেনই বা ঈশার আত্মা তাদের পেছনে পড়ে আছে, সেই রহস্যই জানবো আজকের গল্প অ্যাটাক 13-এ। শুরুতে আমাদেরকে জঙ্গলের মধ্যে একটা বয়স্ক মহিলাকে দেখানো হয়, যে কিনা জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে সেখানে থাকা পোকামাকড়গুলো তুলে নিচ্ছিল। এরপর সে আরেকটি মহিলার সাথে কিছু দূর গিয়ে মিলিত হয়। তারা দুজন মিলে মন্ত্র পড়তে শুরু করে, আর ওই পোকামাকড় দিয়ে তারা কোনো একটা রিচুয়াল করছিল। এরপর দেখা যায় সে একটা পোকা তার হাতে নিয়ে অপরজনকে বলতে থাকে যে সে কি মৃত লাশকে জাগিয়ে তুলতে চায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে একটা স্কুল দেখানো হয়, যেখানে কিছু মেয়েরা আজ ভলিবল খেলছিল। তাদের দুই টিমের মধ্যে তখন একটা ম্যাচ হতে থাকে। আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়, তার নাম ঈশা। ঈশা খুব ভালো ভলিবল খেলছিল, আর সে তার টিমের লিডারও ছিল। তাদের টিমের মেম্বাররা খুব ভালো করে খেলার কারণে জিতেই যায়। তারা তো সবাই খুব খুশি ছিল। খেলা শেষে তারা চলে যাচ্ছিল, তখনই দেখানো হয় ঈশা তার টিমের একটা মেয়েকে তার সাথে সবাই চলে গেলে দেখা করতে বলে। তার সাথে তার নাকি কিছু কথা আছে। এই মেয়েটির নাম হলো তানিয়া। কিছুক্ষণ পরই আমাদেরকে দেখানো হয় সেখান থেকে সবাই চলে যায়, কিন্তু একজন স্টুডেন্ট ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য যায়। তার নাম হলো আফিয়া। আফিয়া ওয়াশরুমে গেলে তখন শাওয়ার রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে তখন এটা কিসের আওয়াজ তা লুকিয়ে শোনার চেষ্টা করছিল। তখনই আমাদেরকে দেখানো হয় ঈশা যেই মেয়েটিকে তার সাথে দেখা করতে বলেছিল, অর্থাৎ তানিয়াকে ওয়াশরুমের মধ্যে শাওয়ারের কাছে ধরে রেখেছে। এরপর তাকে ট্যাপের সাথে বেঁধে রেখে তার উপরে অনবরত পানি ঢেলে যাচ্ছে, যাতে করে তানিয়া শ্বাস নিতে না পারে। কি একটা অবস্থা বলুন। এখানে জানিয়ে দেই, এই ঈশা মূলত সবাইকে বুলি করে বেড়াতো, আর সে এতটাই ভয়ানক ভাবে সবাইকে বুলি করত। আর আজ সে তানিয়ার উপর অ্যাটাক করেছে, কারণ তানিয়ার বাবার অনেক টাকা রয়েছে। ঈশার কোনো একটা কাজে টাকা লাগবে, তাই সে তানিয়াকে এভাবে অত্যাচার করে বলতে থাকে যে সে যেন কাল তার জন্য টাকা নিয়ে আসে, তা না হলে সে তার অবস্থা এর থেকেও খারাপ করবে। তাই ভালোই ভালোই যেন সে তার কথা রাখে। তানিয়া তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তাকে বলতে থাকে যে সে তাকে টাকা এনে দিবে, কিন্তু সে যেন তাকে ছেড়ে দেয়, এভাবে যেন আর টর্চার না করে। তখন তানিয়াকে বাধা অবস্থায় রেখেই ঈশা তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে পাশের ওয়াশরুম থেকে সবটা শুনতে পেয়ে আফিয়া দৌড়ে আসে। তানিয়ার কাছে এসেই সে তাকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। দেখানো হয় ঈশা ক্লাসরুমে বসে তার খাতার উপরে অদ্ভুত একটি মহিলার ছবি আঁকছে। তার ছবি অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তখন আফিয়া তার কাছে যায় এবং তাকে বলতে থাকে যে তানিয়া অনেক বেশি অসুস্থ, তাই সে তার টাকা নিয়ে এখানে আসতে পারেনি। ঈশা তখন তাকে রাগ দেখিয়ে সত্যি কথা বলতে বলে। আফিয়া তাকে বলতে থাকে যে আসলে আগের দিনের জন্য তানিয়া অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, তাই সে যেন ঈশাকে ফেস না করতে হয়, এজন্য আজ স্কুল মিস দিয়েছে। ঈশা তো তখন এই কথা শুনে অনেক বেশি রেগে যায়, আর সে আফিয়াকেই মারতে শুরু করে। তখনই সেখানে টিচার চলে আসে, তাই যে যার বেঞ্চে বসে পড়ে। টিচার তার সাথে করে একটা নতুন স্টুডেন্টকে নিয়ে এসেছিল, যে এখানে অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে এসেছে। এই মেয়েটির নাম হলো তুষ্টি। তুষ্টি সেখানে এসে সবাইকে তার পরিচয় দেয়, তার নাম জানায়, আর বলে যে তার মাকে চাকরি থেকে এই জায়গায় ট্রান্সফার করা হয়েছে, এই জন্য তারা এখানেই শিফট হয়েছে। তখন টিচার আফিয়ার পাশে গিয়ে বসতে বলে তাকে। তুষ্টি প্রথম দিনেই ঈশাকে লক্ষ্য করে, কিন্তু সে তেমন কিছুই বলে না। এরপর দেখানো হয় টিফিন টাইম চলে আসে। তখন সবাই ক্যাফেটেরিয়াতে টিফিন করার জন্য যায়। তুষ্টি আফিয়ার সাথেই বসেছিল। সে তখন আফিয়াকে জানায় যে সে তার আগের স্কুলে ভলিবলের ক্যাপ্টেন ছিল, তাই সে এই স্কুলেও ভলিবল টিমে জয়েন করতে চায়। এই কথা শুনে আফিয়া একটু ঘাবড়েই যায়, আর তাকে বলতে থাকে যে সে টিমে জয়েন করুক, কিন্তু সে যেন একটু লো প্রোফাইল মেনটেন করে। সে যদি বেশি হাইলাইটেড হয় তাহলে একজনের নজর তার উপরে যেতে পারে, তখন কিন্তু সে বেশ বিপদে পড়ে যাবে। আসলে সে এখানে ঈশার ব্যাপারে এই কথা বলছিল। এরপরই দেখানো হয় সেখানে তুষ্টি এবং আফিয়ার কাছে তাদের ক্লাসের আরেকটি মেয়ে আসে, যে কিনা তুষ্টির আগের স্কুলে তার সাথে একসাথেই পড়তো। এই মেয়েটির নাম হলো সাবরিনা। তুষ্টি সাবরিনাকে দেখে অনেক খুশি হয়। তারা গল্প করতে শুরু করে। তখনই দেখানো হয় পাশের বেঞ্চ থেকে ঈশা তাদের দিকে একটা হাড় ছুঁড়ে মারে। এরপর সাবরিনাকে ডেকে বলতে থাকে যে তার জুতায় কাদা লেগে আছে, সে যেন মুছে দিয়ে যায়। সাবরিনা তখন বেশ ভয়তে ভয়তে তাড়াতাড়ি করে তার কাছে যায় এবং তার পা মুছে দিতে থাকে। এই দৃশ্য দেখে তুষ্টি তখন অনেক বেশি অবাক হয় যে এটা আবার কেমন ব্যবহার, কিন্তু সে তখন কিছুই বলে না। এদিকে সাবরিনা আবার
ঈশার জুতো মুছে দিয়ে তুষ্টিদের কাছে ফিরে আসে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় স্কুল শেষে সবাই মিলে ভলিবল খেলতে জিমে যায়। তখন সেখানে তানিয়াও আসে। তাকে দেখেই তো ঈশা তাকে এবার বল দিয়ে মারতে শুরু করে। তানিয়া অনেক বেশি ঘাবড়ে যায়। সে তার কাছে সরি বলতে থাকে, কিন্তু সে তাকে ক্রমান্বয়ে মারতেই থাকে। তার কোনো কথাই শোনে না। এইসব দেখে আর সহ্য করতে না পেরে তুষ্টি বল নিয়ে নেয়। এরপর সে ঈশাকে বলতে থাকে যে সে তার সাথে একটা ম্যাচ খেলতে চায়। যদি ম্যাচে ঈশা জিতে যায় তাহলে সে তানিয়ার জায়গায় তাকে মারতে পারে, কিন্তু যদি তুষ্টি জিতে যায় তাহলে ঈশা তার এই অত্যাচার থামিয়ে দিবে। ঈশাও তখন তার এই কথায় রাজি হয়ে যায়। তাদের মধ্যে ম্যাচ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তুষ্টি জিতে যায়। ঈশার তো এটা দেখে অনেক বেশি মাথা গরম হয়ে যায়। সে তখনই এসে তুষ্টির গলা চেপে ধরে, কিন্তু সেই সময় দেখানো হয় সেখানে তাদের কোচ চলে আসে। আর ঈশাকে এমনটা করতে দেখে তাকে অনেক বেশি বকা দিতে থাকে। সেও তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় তুষ্টির সাথে তানিয়া, আফিয়া এবং সাবরিনার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা চারজন মিলে সবসময় একসাথেই থাকে। দেখা যায় চারজন মিলে লাঞ্চ করার জন্য যায়। তখন তানিয়া আর আফিয়া তুষ্টি এবং সাবরিনার কাছে জিজ্ঞেস করে যে তাদের আগের স্কুলে কি ফ্রেন্ডশিপ ছিল। তখন তারা বলতে থাকে যে আসলে আগের স্কুলে তাদের দুজনকে কিছু মেয়েরা অনেক বেশি বুলি করত, কিন্তু তারপর সে একদিন তাদের এই অত্যাচারের জবাব দিয়েছে, যার জন্যই তারপর থেকে সেই মেয়েগুলো আর তাদেরকে কখনো জ্বালাতন করতে পারেনি। আর সেই থেকেই তাদের পরিচয়। এসব শুনে তখন আফিয়া বলতে থাকে যে তাহলে তো তার ঈশার সাথে লড়াই করা উচিত, তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত, যাতে করে সে আর কখনো কাউকে এভাবে অত্যাচার না করে। তখন তুষ্টি তাদের কাছে জিজ্ঞেস করে যে ঈশা মেয়েটা এমন কেন। আফিয়া আর তানিয়া মিলে তখন বলতে থাকে যে ঈশা তাদের সিনিয়র ক্লাসে পড়তো। তার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, যেখান থেকে সে প্রেগনেন্ট হয়ে যায়। আর এরপর তাকে অ্যাবর্শনও করাতে হয়। এই ঝামেলার জন্য তাকে 1 বছর গ্যাপ দিতে হয়, যার জন্য সে এখন তাদের ক্লাসে। আর এই ঘটনার আগে সে এতটাও খারাপ ছিল না, কিন্তু এই ঘটনার পর সে অনেক বেশি জঘন্য হয়ে গেছে। সবার সাথে জানোয়ারের মতো আচরণ করে। তুষ্টি তাদেরকে বলে যে তারা তার ব্যাপারে টিচারের কাছে কমপ্লেন করেনি কেন। তারা তখন বলতে থাকে কমপ্লেন করে কিছুই হবে না, কারণ ঈশা যেমন দেখতে সুন্দর তেমন পড়াশোনায়ও ভালো। তাছাড়া ভলিবল খেলতেও সে একদম পারদর্শী। সব টিচারদের পছন্দের স্টুডেন্ট সে, তাকে কেউ কখনো কিছু বলে না। এরকম কথা বলতে বলতে হঠাৎ করে ঈশার স্কার্টের উপর খাবার পড়ে যায়, যার জন্য সে বেসিনের কাছে সেটা ওয়াশ করতে চলে যায়। সে তার কাপড় পরিষ্কার করছিল, তখনই পেছনে সে একটা ছেলেকে লক্ষ্য করে। ছেলেটা দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। সে তখন তুষ্টির দিকেই তাকিয়েছিল। এমন মনে হচ্ছিল যেন তার তুষ্টিকে দেখে পছন্দ হয়ে গেছে। তো তাদের মধ্যে কিছুক্ষণ আই কন্ট্যাক্ট হতে থাকে। তখনই সেখানে আফিয়া চলে আসে আর ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপর আফিয়া তুষ্টিকে বলতে থাকে যে এই ছেলের নাম হলো সানি, সে যেন এর থেকে দূরে থাকে, কারণ সানি হলো ঈশার বয়ফ্রেন্ড। এবার দেখানো হয় পরবর্তী দিন যখন তারা সবাই স্কুলে যায়, তখন ঈশা তুষ্টির কাছে আসে এবং তাকে বলতে থাকে যে সে যেন তার সাথে ছাদে দেখা করে, তার সাথে তার কিছু কথা আছে। তখন আমাদেরকে দেখানো হয় তুষ্টি তার সাথে ছাদে দেখা করার জন্য যায়। তখন ঈশা তাকে বলতে থাকে যে আগের দিন তার কোচ তাকে বলেছে যে পরবর্তীতে যদি সে তাকে কারোর সাথে লড়াই করতে দেখে তাহলে কে লড়াই শুরু করেছে না করেছে তা সে দেখবে না, সরাসরি তাকে টিম থেকে বের করে দিবে। আর তাকে ইউনিভার্সিটিতে পড়ার জন্য রিকমেন্ডও করবে না। এর জন্য সে তুষ্টির সাথে সব ঝামেলাই এখানেই শেষ করতে চাচ্ছে। তখন দেখা যায় তুষ্টি তার পাস্টের কথা ভাবতে থাকে। আগের স্কুলে যে মেয়েটা তাকে অত্যাচার করত, সে তুষ্টিকে নিয়ে একদিন ছাদে গিয়েছিল। সেখানে গিয়ে তাকে অনেক মারধর করেছিল। তখন তুষ্টি প্রথমবারের মতো তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাকে পাল্টা মারতে থাকে। আর এই মারামারি করতে গিয়ে এক পর্যায়ে তুষ্টি মেয়েটিকে ছাদ থেকে ফেলে দেয়। এই কথা মনে করেই তুষ্টি ঈশার সাথে সমঝোতা করে হাত মিলিয়ে নেয়। এরপর আমাদেরকে দেখানো হয় তুষ্টি বাসায় গিয়ে তার ল্যাপটপে এক অপরিচিত ছেলেকে তার পায়ে থাকা তিলের ছবি পাঠাচ্ছিল। অপর পাশ থেকে ছেলেটি তাকে বলতে থাকে যে সে তার তিল দেখতে চায় না, তাকে সরাসরি দেখতে চায় এবং তার সাথে দেখাও করতে চায়। তখন তুষ্টি ছেলেটিকে প্রথমে তার ছবি পাঠাতে বলে। ছেলেটি তার ছবি পাঠায়। তুষ্টি দেখে ছেলেটি তো তাদের স্কুলে পড়া স্টুডেন্ট এবং ঈশার বয়ফ্রেন্ড সানি। এটা দেখে সে অনেক অবাক হয়। সে তার 3 বান্ধবীকেও এ ব্যাপারে জানায়। তারা তখন বলতে থাকে যে সানি তো ঈশাকে একদম ধোঁকা দিচ্ছে। তুষ্টিও এটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু তখন সে আবার তার বান্ধবীদের বলতে থাকে যারা এমন কিছু না, সে শুধু হয়তো তাকে দেখতে চাচ্ছে। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। তুষ্টি স্কুলে গেলে স্কুল শেষে ঈশা তার সাথে দেখা করে। এরপর তাকে বলতে থাকে যে সে আর তানিয়ার থেকে টাকা নিবে না
এর জন্য সে আজকে একটা স্টুডেন্টকে টিউশনি পড়াতে তার বাসায় যাবে, কিন্তু সেখানে আজ প্রথম দিন, তাই তার একা যেতে ভয় করছে। সে তার বন্ধুদের কাউকেও স্কুলে দেখছে না, তাছাড়া তার বয়ফ্রেন্ডকে সে অন্য একটি মেয়ের সাথে চ্যাট করতে দেখে ফেলেছে, তাই সে তার সাথেও যাবে না। তাই সে তুষ্টিকে বলতে থাকে যে সে যদি কিছু মনে না করে আর তার সাথে যদি যায় তাহলে অনেক ভালো হয়। তুষ্টি প্রথমে এতে রাজি ছিল না, কিন্তু পরে আবার ভাবে যে ঈশা হয়তো আসলেই ঠিক হয়ে গেছে, এজন্য সে তার সাথে যেতে রাজি হয়ে যায়। তারা দুজন সন্ধ্যার পরে একসাথে যেতে থাকে। ঈশা তুষ্টিকে নিয়ে একটা খারাপ এলাকায় যায়। তুষ্টির তো তখনই কেমন যেন সন্দেহ হচ্ছিল, তবুও সে তাকে বিশ্বাস করে যেতে থাকে। কিন্তু তখনই দেখানো হয় একটা বিল্ডিং এ নিয়ে গিয়ে ঈশা একটা লোকের কাছ থেকে টাকা নেয়, এরপর তুষ্টিকে তার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আসলে সে তুষ্টিকে দেহ ব্যবসার জন্যই এখানে নিয়ে এসেছিল। এটা যখনই তুষ্টি বুঝতে পারে তখনই সে তার ব্যাগের মধ্য থেকে একটা ছুরি বের করে, এরপর সেখানে থাকা লোকজনকে মেরে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। স্কুলে এসে ঈশার কাছে যায় আর তার দিকে ছুরি ধরে তাকে বলতে থাকে যে তার এত বড় সাহস কিভাবে হলো, সে এবার তাকে দেহ ব্যবসার জন্য বেচে দিতে গিয়েছিল, এত জঘন্য কিভাবে হতে পারে কেউ। ঈশা তখন হেসে দিয়ে বলে যে তার কাছে কি কোনো প্রমাণ আছে যে তার সাথে সে এমনটা করেছে। আর তখনই দেখানো হয় ঈশার ফ্রেন্ডরা তুষ্টির ভিডিও করতে থাকে। এরপর ঈশা হাসতে হাসতে বলতে থাকে যে এই ভিডিও হলো প্রমাণ যে সে প্রথমে এই ঝগড়া শুরু করেনি। এটা দেখে তখন তুষ্টি কোনোভাবে নিজেকে সামলে সেখান থেকে চলে যায়। এরপর সে তার মাকে কল করে আর বলতে থাকে যে সেই স্কুল থেকে ট্রান্সফার হতে চায়, কারণ এখানে থাকা একজন স্টুডেন্ট তার আগের স্কুলের মেয়েদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু তখন তার মা তাকে বলতে থাকে যে সে এখন অনেক বড় হয়ে গেছে, এরকম মেয়েরা তো সব জায়গাতেই থাকবে, তাকে তাদেরকে ভয় না পেয়ে স্কুল কন্টিনিউ করতে হবে। এরপর দেখানো হয় ঈশার বয়ফ্রেন্ড সানি বাস্কেটবল খেলছিল। খেলা শেষে সে দেখে ঈশা তার জন্য তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশা তাকে অনেক বেশি ভালোবাসতো আর তার সাথে বেশি সময় কাটাতে চাইতো, কিন্তু আমরা তো জানি যে সানির ক্যারেক্টার খুব একটা ভালো ছিল না, তাই যখনই ঈশা তার সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলতো তখনই সে তাকে বিভিন্ন বাহানা দিয়ে ইগনোর করত। এরপর দেখানো হয় সেখান থেকে ঈশা চলে গেলে সানি একটা ফাঁকা রুমে গিয়ে তুষ্টিকে মেসেজ করতে থাকে। আসলে তুষ্টি তো জানতো যে সে যার সাথে কথা বলছে সে হলো সানি, কিন্তু সানি তার ব্যাপারে জানতো না। প্রথমে তুষ্টি ভেবেছিল যে সানির সাথে কোনো কথা বাড়াবে না, কিন্তু ঈশা তার সাথে আগে এমনটা করার কারণে সে সানিকে সেই রুমে তার সাথে দেখা করার কথা বলে ডেকেছিল, যাতে করে সে সানির সত্যিটা ঈশার সামনে এনে তাকে কষ্ট দিতে পারে। তাই সানিকে ডেকে তুষ্টি সেখানে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই সেখানে ঈশা আসে। তুষ্টি তার বান্ধবীদের দিয়ে ঈশার ফোনে তার সাথে সানির মেসেজের স্ক্রিনশট পাঠিয়েছিল। ঈশা তো তখন অনেক বেশি রেগে যায়। সে সানিকে মারতে শুরু করে এবং তাকে প্রতারক বলে গালি দিতে থাকে। তখনই সানি চিৎকার করে তাকে আটকায় এবং বলতে থাকে যে সে কি তার ওয়াইফ নাকি, যে তাকে তার ভালোবাসতে হবে। আর তাছাড়া একবার স্কুল থেকে সে যখন গ্রাজুয়েট হয়ে যাবে তখন সে ঈশার মুখও দেখবে না। ঈশা এগুলো শুনে অনেক কষ্ট পায়। সে সানিকে বলতে থাকে যে সে তার সাথে এমনটা করতে পারে না, সে তো তাকে ভালোবেসেছিল। কিন্তু সানি তখন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে দেখানো হয় এগুলো দেখে তুষ্টি সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই তার পায়ে কিছু একটার আঘাত লেগে শব্দ হয়। ঈশা আর সানি সেই শব্দ শুনতে পায়, কিন্তু অতটা গ্রাহ্য করে না। তুষ্টিও তখন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তবে ঈশা কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এই ধোঁকা সে নিতে পারছিল না, যার জন্য সে তার হাতে ছুরি নিয়ে সানির পেছনে দৌড়ে যায়। এরপর তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে বলতে থাকে যে তার মতো প্রতারকের মরে যাওয়া উচিত। সানি তখন চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে সেখানে টিচাররা চলে আসে। তারা তাড়াতাড়ি করে ঈশাকে ধরে ফেলে এবং সানিকে হসপিটালে নিয়ে যায়। এই ঘটনার পর ঈশাকে তৎক্ষণাৎ স্কুল থেকে বহিষ্কার করে দেয়া হয়। সে অনেক কান্নাকাটি করতে থাকে আর প্রিন্সিপালের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। এরকম ঘটনার পর কেউই তার কথা শুনবে না, এটাই স্বাভাবিক। এরপর পরবর্তী দিনে জিমে বাস্কেটবলের রিং এর সাথে ঈশার লাশ ঝুলে থাকতে দেখা যায়। অর্থাৎ এই ঘটনার পরে সে আত্মহনন করেছে। সবাই তখন এই ব্যাপারে জানতে পেরে অনেক বেশি অবাক হয়। এরপর দেখানো হয় তার মৃত্যুর জন্য স্কুলে শ্রাদ্ধের অনুষ্ঠান করা হয়। তুষ্টি, আফিয়া, তানিয়া এবং সাবরিনা একসাথে বসেছিল। তানিয়ার তখন অনেক বেশি মাথা ব্যথা করতে থাকে, তাই সে সাবরিনাকে নিয়ে বাসায় চলে যায় আর তুষ্টি আফিয়ার সাথে সেখানেই থেকে যায়, কারণ তাকে এই প্রোগ্রাম শেষে তাদের টিমকে ম্যানেজও করতে হবে। এরপর দেখানো হয় সেখানে শ্রাদ্ধ শুরু হয়ে যায়। সবাই ঈশার আত্মার শান্তি কামনা করতে থাকে।
কিন্তু এইদিকে তার জন্য মঙ্গল কামনা করা হচ্ছিল, আর ওইদিকে আমরা দেখতে পাই জিমের মধ্যে ঠিক ঈশা যেখানে মরে পড়েছিল সেখানে বসে কোনো একজন মহিলা একটা অদ্ভুত রিচুয়াল করছে। সে বিভিন্ন ধরনের শয়তানি মন্ত্র পড়তে থাকে, আর তার মন্ত্র পড়া শেষ হলেই হঠাৎ করে শ্রাদ্ধের রুমের লাইট চলে যায় আর সবকিছু নড়তে শুরু করে। জোরে বাতাস বইতে থাকে। সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। এটা করতে গিয়ে তুষ্টি সেখানেই পড়ে যায়, আর তখনই তার পাশে কফিনে থাকা ঈশার লাশ এসে পড়ে। এক মুহূর্তের জন্য ঈশার লাশ চোখ খুলে তুষ্টির দিকে তাকিয়ে পড়ে। এই ঘটনায় তুষ্টি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে রাতে একা থাকতেও ভয় পাচ্ছিল। এ কারণে আফিয়া, তানিয়া এবং সাবরিনা তার সাথে আজকের রাতে থাকার জন্য আসে। তারা তখন তুষ্টিকে সাহস দিয়ে ঘুমিয়ে পড়েছিল। বিশেষ করে তাদের মধ্যে থাকা সাবরিনা তো ভূতে একদমই ভয় পায় না, তাই সে তাদের সবাইকে সাহস দিতে থাকে। কিন্তু এরপর যখন তারা ঘুমিয়ে পড়ে তখন আমরা আফিয়াকে দেখতে পাই। তার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে হঠাৎ করে সবাই ঘুমিয়ে গেলে দেখতে পায় সামনের চেয়ারটি আপনা আপনি তার কাছে চলে এসেছে। এরপর সে দেখতে পায় ঠিক তার উপর বরাবর ঈশার লাশ ঝুলছে। সে ঈশাকে দেখতে পায় যে কিনা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল এবং তার মুখ থেকে সবুজ রঙের কিছু একটা বেরিয়ে আসছিল। এগুলো দেখে তো আফিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তখনই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সবাই তখন উঠে পড়ে। আফিয়া কাঁপতে কাঁপতে সেই মাত্র কি দেখেছে সেটা তাদেরকে বলতে থাকে। সবাই তখন তাকে বলে যে সে খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে যেন এগুলোর কথা না ভেবে ঘুমিয়ে পড়ে। কিন্তু সে যখন আবারও ঘুমিয়ে পড়ে তখন সে লক্ষ্য করে যে সে দেয়ালের সাথে ঝুলছে, আর তার গলায় কেউ একজন দড়ি পেঁচিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আবারও আফিয়ার ঘুম ভেঙে যায়, আর তার গলায় তখন সত্যি সত্যি আঘাতের দাগ হয়ে গিয়েছিল। আফিয়া অনেক বেশি ঘাবড়ে যায়। এর পরদিনই আমাদেরকে দেখানো হয় স্কুলের জিমে ভলিবলের কোচ এখানকার পরিষ্কার কর্মীকে অনেক বকাঝকা দিতে থাকে, কারণ সেখানে রিচুয়ালের সেই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। সে তখন মনে করে যে এই কর্মী হয়তো এই ময়লা করেছে। কর্মী তাকে বুঝিয়ে বলতে থাকে যে সে এমনটা কিছুই করেনি, সে শুধু শুধু তাকে এমন অপবাদ দিচ্ছে, আর তাছাড়া এই জিনিসগুলো তার কাছে অভিশপ্ত বলে মনে হচ্ছে, সেইগুলো পরিষ্কার করতে পারবে না। কোচ তখন তাকে এটা পরিষ্কার করার জন্য জোর করে আর সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় তুষ্টি এবং তার বন্ধুরা যখন এসে এগুলো দেখে তখন তারা পরিষ্কার কর্মীর কাছে জিজ্ঞেস করে যে তার কাছে এগুলো অভিশপ্ত কেন মনে হলো। তখন মহিলাটি তাদেরকে বলতে থাকে যে সে একদম শিওর যে এখানে কোনো একজন শয়তান মানুষ এসে আত্মাকে ফিরিয়ে আনার কালো জাদু করেছে। যেহেতু এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে তার মানে আত্মাকে ফিরিয়ে আনার কাজ সফল হয়েছে। এখন এই আত্মা যাদেরকে পছন্দ করতো না তাদেরকে পরবর্তী 2 দিন হন্ট করবে, আর 2 দিন পর সে তাদের উপর অ্যাটাক করতে শুরু করবে। এটা শুনে তো তারা 4 জন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর দেখানো হয় তারা প্র্যাকটিস শুরু করে দেয়, কিন্তু তখন হঠাৎ করেই তানিয়া তার মাথার উপর ঈশার লাশ ঝুলে থাকতে দেখে। এটা দেখে সে তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে একভাবে চিৎকার করতে শুরু করে। এরপর দেখানো হয় সে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য যায়। তখন তার বান্ধবীদের বলতে থাকে যে সে কোনো কল্পনা করেনি, আসলেই সে ঈশার লাশ ঝুলে থাকতে দেখেছে। তারা তখন কি বিশ্বাস করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই দেখানো হয় সেখানে সেই পরিষ্কার কর্মী আসে আর তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলতে থাকে যে সে তাদেরকে বলেছিল না যে পরবর্তী 2 দিন ঈশার আত্মা তাদেরকে শুধু ভয় দেখাবে, তার মানে তার কথা সত্যি হয়েছে। এটা বলেই মহিলাটি হঠাৎ করে বিকট রূপ ধারণ করে। সে তখন আয়নার সামনে গিয়ে নিজের মাথা দিয়ে আয়না ভাঙতে থাকে, যার জন্য তার মাথা থেকে রক্ত বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় যেগুলো হচ্ছে কি, তাই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই সেখানের আলো চলে যায়। কর্মী তখন কাচের ভাঙা টুকরো নিয়ে তাদেরকে মারতে চলে আসে, কিন্তু তখনই সেখানে বাইরে থেকে সানি প্রবেশ করে, তাই সেখানকার লাইট চলে আসে। আর পরিচ্ছন্ন কর্মীরও জ্ঞান ফিরে আসলে তার মাথায় আঘাত পাওয়ার কারণে সে সেখানেই ব্যথায় চিৎকার করতে থাকে, অর্থাৎ তার মধ্যে ঈশার আত্মা ঢুকে গিয়েছিল। সে কারণেই সে এরকম অদ্ভুত আচরণ করেছে। দেখা যায় সানি তাদের 4 জনকে সেখান থেকে উদ্ধার করে আর তার সাথে করে তার বাসায় নিয়ে যেতে থাকে, কারণ ঈশা মরে যাওয়ার পর থেকে তার আত্মা তাকেও ভয় দেখাচ্ছে। তার বাবাকে সেই ব্যাপারে জানালে তার বাবা তার জন্য একজন শামান অর্থাৎ একজন ভালো তান্ত্রিককে ডেকে এনেছে। তারা সবাই সানির বাসায় গিয়ে সেই তান্ত্রিকের সাথে দেখা করে। তান্ত্রিক তখন তাদের সব কথা শুনেই বুঝতে পেরে যায় যে ঈশার আত্মাকে পুনর্জীবিত করা হয়েছে, কিন্তু সে এতটা ভয়ঙ্কর কেন হয়ে গেল, তারা কি তার সাথে কিছু করেছে? তখন তারা সবাই মিলে বলতে থাকে যে তারা কিছুই করেনি, ঈশা আগে থেকেই অনেক খারাপ। তখন তান্ত্রিক তাদেরকে একটা সলিউশন দিতে যাবে, কিন্তু তখনই হঠাৎ করে
সে সেখানে থাকা ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলতে শুরু করে। সবাই তখন তাকে ধরে বসে, কিন্তু কিছুতেই সে নিজেকেই কন্ট্রোল করতে পারছিল না। এমন আহত অবস্থায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আর তার আগে তান্ত্রিক তাদেরকে বলতে থাকে যে তারা যেন যেই রিচুয়াল করেছে তাকে 3 দিনের মধ্যেই খুঁজে বের করে। এরপর সে যেই জিনিসগুলো দিয়ে রিচুয়াল করেছে সেগুলোকে পুড়িয়ে ফেলে, আর পারলে রিচুয়াল যে করেছে তাকেও যেন মেরে ফেলে, তাহলেই তারা বেঁচে যাবে। এরপর দেখানো হয় তারা সবাই আজ একসাথে সানির বাসায় থাকবে বলে ঠিক করে। সেখানে বসে তারা ডিসকাস করতে থাকে যে তাদের কি মনে হয় যে রিচুয়াল ঈশার উপর কে করেছে। তখন আফিয়া বলতে থাকে যে যেহেতু শ্রাদ্ধের দিন থেকে এমনটা হচ্ছে তাই তার মনে হয় রিচুয়াল ওই দিনেই করা হয়েছে। আর সেই দিন সেখানে ঈশার বাবা, তাদের ভলিবল কোচ, তারপর সানি, সাবরিনা আর তানিয়াও ছিল না। তার মনে হয় এদের মধ্যেই কেউ এসব করেছে। কিন্তু তখন সাবরিনা আর তানিয়া বলতে থাকে যে তারা তো সেখান থেকে তাদের বাসায় চলে গিয়েছিল। আর সানি বলতে থাকে যে সে তো তখন হসপিটালে আহত অবস্থায় পড়েছিল। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরের উপর সন্দেহ না করে ঈশার বাবা এবং কোচের দিকে সন্দেহ করবে, কারণ তারা জানতে পেরেছে যে ঈশার বাবা কালো জাদুর সাথে জড়িত ছিল। তাছাড়া সে ঈশাকে সবসময় মদ খেয়ে মারধরও করত। আর কোচের উপর তারা সন্দেহ করে কারণ তারা অনেকবার ঈশাকে কোচের সাথে আলাদাভাবে দেখা করতে দেখেছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক থাকতে পারে। তাই তারা সবাই মিলে তখন ঠিক করে যে তুষ্টিকাল ঈশার হোস্টেল রুমে গিয়ে কোনো তথ্য পাওয়া যায় নাকি সেটা খুঁজে দেখবে। এই কথা ঠিক করে তারা সবাই ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয়। তখন আমরা জানতে পারি যে সানি অলরেডি জেনে গেছে যে তুষ্টি তার সাথে অপরিচিত হয়ে কথা বলেছিল এবং তার জন্যই আজ এত কিছু ঘটে গেছে। তুষ্টি তখন তাকে এটার জন্য সরি বলে, কিন্তু সানি তার সাথে কোনো কথাই বলছিল না। দৃশ্য চলে যায় পরদিন। দেখা যায় তাদের এক্সামের দিন ছিল সেটা। তুষ্টি এক্সাম শুরু হওয়ার বেশ আগেই রেডি হয়ে ঈশার হোস্টেল রুমের সামনে যায়। সেখানে গিয়ে সে দেখে একজন পরিষ্কার কর্মীকে ঈশার রুম থেকে সবকিছু ক্লিন করার কথা বলা হয়েছে, কিন্তু সে ভেতরে যেতে অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন তুষ্টি তাকে বলে যে তার ভেতরে যেতে হবে না, তার বদলে সে রুম পরিষ্কার করে দিচ্ছে। রুম ক্লিনারও এতে রাজি হয়ে যায়। তুষ্টি তখন এই সুযোগে ভেতরে ঢুকে ঈশার রুম খুঁজে দেখতে থাকে যে কিছু পাওয়া যায় কিনা। সেখানেই সে একটা ট্যাব খুঁজে পায় যেখানে কিনা সে ঈশার বাবার নাম্বার পায়। আর সেখান থেকেই ঈশার বাবাকে মেসেজ দিয়ে বলতে থাকে যে সে কি জানে যে তার মেয়ে মারা গেছে, কিন্তু লোকটি তাকে কোনো রিপ্লাই দিচ্ছিল না। তখনই দেখানো হয় সেখানে ঈশার আত্মা চলে আসে। সে এসেই তুষ্টির উপর অ্যাটাক করতে শুরু করে। তাছাড়া তখন তুষ্টি ট্যাবে দেখে ঈশার বাবা রিপ্লাই লিখেছে যে তারা সবাই মারা যাবে। তুষ্টি তখন অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে দেখানো হয় তুষ্টির পৌঁছানোর আগেই স্কুলে এক্সাম শুরু হয়ে যায়। সবাই এক্সাম হলে এক্সাম দিতে থাকে, কিন্তু তখনই সেখানে থাকা সবাই লক্ষ্য করে যে ঈশা ভয়ানক অবস্থায় সেখানে এসেছে এবং এসে সে পরীক্ষা দিতে চাচ্ছে। সবাই তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা চিৎকার করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দেখানো হয় কোচ তাদের সবাইকে জিমে একত্রিত করে। এরপর তাদেরকে বলতে থাকে যে তাদের বন্ধু ঈশা মারা গেছে, এই জন্য তাদের এভাবে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা খুবই স্বাভাবিক, কিন্তু এগুলো শুধুই তাদের কল্পনা। তখন এই কথা শুনে সবাই অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে তারা সবাই কি পাগল হয়ে গিয়েছে নাকি। তাছাড়া তখন তুষ্টি এবং তার বান্ধবীরা দাঁড়িয়ে কোচকে বলতে থাকে যে তারা তার সাথে সরাসরি কিছু কথা বলতে চায়, আর তা হলো তারা সন্দেহ করছে যে কোচ ঈশার আত্মাকে আবারও ডেকে এনেছে, কারণ তাদের মধ্যে হয়তো কোনো অ্যাফেয়ার ছিল। তখন কোচ তাদের কোনো কথাই বুঝতে পারছিল না। সে সবকিছু অস্বীকার করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে কোচের চোখ লাল হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে ঈশার আত্মা প্রবেশ করেছে। সে তখন সবাইকে বলতে থাকে হ্যাঁ, তার সাথে ঈশার সম্পর্ক ছিল। প্রথমে তার ঈশাকে পটাতে কষ্ট হয়েছে, কিন্তু তারপর সে তাকে ঠিকই পটিয়ে নিয়েছে, আর সেই হয়তো তাকে ফিরিয়ে এনেছে যাতে করে সে তার আরো ইউজ করতে পারে। সবাই তখন এটা শুনে অনেক অবাক হয়ে যায়। কোচ তখন নিজের প্যান্ট সবার সামনে খুলে ফেলে। এই সবকিছু ঈশাই তাকে দিয়ে করাচ্ছিল, কিন্তু পর মুহূর্তেই তার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে এই অবস্থায় দেখে অনেক ঘাবড়ে যায়। আর তখনই সেখানে থাকা সবাই পেছনে ঈশার লাশ আবারও দেখতে পায় আর চিৎকার করতে করতে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর আমাদেরকে দেখানো হয় তুষ্টিরা তখন সেখান থেকে বেরিয়ে সরাসরি ঈশার বাবার বাসায় চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে দরজা জানালা সবকিছু বন্ধ করা। সানি তখন একটা জানালা ভেঙে ফেলে। সবাই তখন জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে অনেক কালো জাদুর জিনিসপত্র তারা দেখতে পায়। সবাই তখন কনফার্ম হয়ে যায় যে ঈশার বাবাই তার মেয়ের সাথে এমনটা করেছে। কিন্তু যখনই তারা রিচুয়ালের জিনিসপত্র খুঁজতে যাবে তখনই ঈশার বাবা উপরের তলা থেকে নিচে নেমে আসে
তাদেরকে দেখেই তো সে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। নিজের হাতে ছুরি নিয়ে সে তাদের উপর অ্যাটাক করতে চায় আর বলতে থাকে যে তারা কারা আর এখানে কেন এসেছে। সবাই তখন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাদেরকে ছুরি দিয়ে ভয় দেখাতে থাকে। এরপর জানালা দিয়ে বের হয়ে উপরতলা থেকে কোনোভাবে নিচে যাওয়ার চেষ্টা করতে থাকে। এইদিকে তখন দেখানো হয় সাবরিনা সেই বাসা থেকে রিচুয়ালের জিনিস পেয়ে যায়। সে সবার কাছে এনে রাখে সেটা। তখন তুষ্টির কাছে সেই তান্ত্রিকের দেওয়া একটা বিশেষ পানি ছিল, যেটা কিনা তান্ত্রিক রিচুয়ালের জিনিসপত্রের উপর ফেলে দিতে বলেছিল, তাই সে তেমনটাই করে। আর ঠিক তখনই দেখানো হয় ঈশার বাবা উপর থেকে ভুলক্রমে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায়। সবাই তখন হাফ ছেড়ে বাঁচে, কারণ তারা মনে করে যে তারা রিচুয়ালকারীকে মেরে ফেলেছে। এরপর রাতে দেখানো হয় তারা সবাই পুলিশ স্টেশনে যায় আর ঈশার বাবার মারা যাওয়ার রিপোর্ট করে। তারপর যখন তাদেরকে যেতে দেওয়া হয় তখন দেখানো হয় তানিয়া তুষ্টির সাথে ছিল। সে তুষ্টিকে বলতে থাকে যে সে চাইলে তার সাথে আজ রাতে তার বাসায় থাকতে পারে, কিন্তু তুষ্টি তাকে বলে তার এখন একটু কাজ আছে, তাই সে কাজ শেষ করে তার হোস্টেলে চলে যাবে। তানিয়ার তখন তাকে জোর করে না। এদিকে তার মা গাড়ি নিয়ে তাকে পিক করতে আসলে সে তার সাথে চলে যায়। সে চলে যাওয়ার পরই দেখানো হয় সেখানে তুষ্টির কাছে সানি আসে। তারা দুজন তখন গাড়িতে করে সেই তান্ত্রিক যে হসপিটালে ভর্তি ছিল সেখানে চলে যায়। অর্থাৎ সে এখনো বেঁচে আছে, কিন্তু তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সেখানে গিয়ে সে তান্ত্রিকের সহযোগীর কাছে সেই রিচুয়ালের জিনিসটা নিয়ে যায় আর তার কাছে জিজ্ঞেস করে যে তারা কি ঈশার আত্মাকে ফেরত পাঠাতে পেরেছে। তান্ত্রিক তখন তার সহযোগীর কানে কানে আস্তে করে কিছু বলে। সহযোগী তাদেরকে জানায় যে তারা এই কাজ খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছে, তারা এখন আত্মার হাত থেকে মুক্ত, কিন্তু তারা যেন এখন একটা মন্দিরে যায় এবং সেখানে গিয়ে ঈশা আর তার বাবার আত্মার মঙ্গল কামনা করে আর তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। তাই তাদের কথা মতো তারা দুজন একটা মন্দিরে যায়, সেখানে গিয়ে তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের কাছে ক্ষমাও চায়। আর তখনই হঠাৎ করে বাতাস এসে তাদের গায়ে লাগে। তারা মনে করে যে হয়তো তাদের আত্মা তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আর তাছাড়া এখন 12টার বেশি বেজে গেছে। তারা তৃতীয় দিন সার্ভাইভও করেছে, অর্থাৎ তারা আসলেই আত্মাকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। এটা নিয়ে তারা তখন অনেক বেশি খুশি হয়। এরপর দেখানো হয় তারা গাড়ির কাছে যায়। তখন তুষ্টি খেয়াল করে যে সে তার ফোন মন্দিরেই ফেলে এসেছে, তাই সে সানিকে এখানে অপেক্ষা করতে বলে তার ফোন নিয়ে আসতে যায়। কিন্তু যখন সে ফিরে আসছিল তখন সে দেখে মন্দিরের বাইরে কিছু জিনিস সেল করা হচ্ছে, আর এই জিনিসগুলো সে ঈশার বাবার বাসায় দেখেছিল। সে তখন দোকানদারের কাছে জিজ্ঞেস করে যে জিনিসগুলো কি। দোকানদার তখন তাকে বলে যে এগুলো মূলত খারাপ নজর, খারাপ আত্মার থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে রাখা হয়। এই কথা শুনে তখন তুষ্টি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই জিনিসগুলো দিয়ে তার মানে ব্ল্যাক ম্যাজিক করা যায় না। আর ঈশার বাবা তার বাড়িতে এই জিনিসগুলো হয়তো ঈশার আত্মার থেকে বাঁচার জন্য এনে রেখেছিল, কিন্তু তারা তো এই জিনিস তান্ত্রিকের কাছে দেখাতে নিয়ে গিয়েছিল, যে কিনা তাদেরকে বলেছে যে তারা ঠিকঠাক ভাবে সবটা করতে পেরেছে। তাহলে কি তান্ত্রিক তাদেরকে মিথ্যা কথা বলেছে? তুষ্টির তো তখন মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তখন সে নিজের ফোনে খেয়াল করে যে এখনো 12টা বাজেনি, অর্থাৎ সানির ঘড়ি ফাস্ট ছিল। এটা দেখে তো সে তখন অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ এই সব কিছুর মানে তো হলো যে তারা ঈশার আত্মাকে এখনো ফেরত পাঠাতে পারেনি। আর তখনই আমাদেরকে তান্ত্রিককে দেখানো হয় তাকেও আসলে ঈশার আত্মা অত্যাচার করছিল, আর ঈশার আত্মাই তাকে তুষ্টিদের কাছে মিথ্যা কথা বলতে বলেছিল। যখন ঈশার কাজ হয়ে গেছে তখন সে হসপিটালে তান্ত্রিকের কাছে যায় এবং তাকে মেরে ফেলে। এদিকে আমাদেরকে সানিকে দেখানো হয় সে একা তার গাড়ির মধ্যে বসে তুষ্টির জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই তার কাছে তুষ্টির কল আসে আর সে তাকে বলতে থাকে যে তারা ঈশাকে ফেরত পাঠাতে পারেনি, সে যেন সাবধানে থাকে। কিন্তু তখনই সানি পেছনে লক্ষ্য করে সেখানে ঈশার আত্মা অলরেডি চলে এসেছে। সে তখন গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঈশা তার চোখ চেপে ধরে। এরপর গাড়ি চালিয়ে সামনের বিল্ডিং এর সাথে লাগিয়ে দেয়। তুষ্টি তখন সেখানে দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে বাঁচাতেই যাবে তখনই সানি জানালা থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ঈশার আত্মা গাড়ি চালাতে থাকলে একটা ধারালো পিলারে বেঁধে সানির মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। এই দৃশ্যটা ছিল খুবই ভয়ঙ্কর। তুষ্টিও তখন হতবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে। সে তাড়াতাড়ি করে সেখান থেকে তান্ত্রিকের সাথে হসপিটালে যায় দেখা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে তান্ত্রিক অলরেডি মারা গেছে। সে তখন সেখানে থাকা তান্ত্রিকের ছুরি নিয়ে চুপচাপ চলে আসে। এরপর দেখানো হয় সে সাবরিনাকে কল করে আর জানায় যে ঈশার আত্মাকে তারা পাঠাতে পারেনি, তাই সে যেন বাকি দুজনকে নিয়ে তাড়াতাড়ি করে ঈশার বাবার বাসায় চলে আসে। সাবরিনা তখন এটা জানতে পেরে আফিয়াকে কল করে জানায়
এবং তানিয়ার কাছে মেসেজ পাঠায়। এদিকে দেখানো হয় তানিয়া ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে তার রুমের বাইরে তার বন্ধুদের আওয়াজ শুনতে পায়। সে জানালা দিয়ে বাইরে তাকালে সেখানে ঈশার আত্মাকে দেখে। সে তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। ঈশার আত্মা তখন উঠে এসে তার চোখে পেন্সিল ঢুকিয়ে দেয়, এরপর তাকে মারতে শুরু করে। তানিয়া চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। তার মা তখন তার দরজার সামনে এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু যখনই দরজা খুলে যায় তখনই সে সেখানে তার মেয়ের লাশ পড়ে থাকতে দেখে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সাবরিনা আর আফিয়াকে দেখানো হয়। সাবরিনা আফিয়াকে নিয়ে তাদের সেই জিম ক্লাসে গিয়েছিল, কিন্তু তখন আফিয়া সাবরিনাকে বলতে থাকে যে তুষ্টি তো তাকে মেসেজ দিয়ে ঈশার বাবার বাড়িতে গিয়ে দেখা করতে বলেছিল, তাহলে সাবরিনা তাকে এখানে কেন নিয়ে আসলো? সাবরিনা তাকে বলতে থাকে যে ঈশার বাবার বাসায় গিয়ে কিছুই হবে না। সে জানে কিভাবে তারা এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। তাদেরকে মৃত ব্যক্তি যেখানে মারা গিয়েছিল সেখানে বসে ধূপকাঠি জ্বালিয়ে এবং তার উপরে তাদের হাতের রক্ত দিয়ে আত্মাকে ডাকতে হবে আর তার কাছে ক্ষমা চাইতে হবে। এভাবেই একমাত্র তারা ঈশার আত্মার থেকে মুক্তি পেতে পারবে। আফিয়ার কাছে এটা একদমই ঠিক বলে মনে হচ্ছিল না। তার অনেক ভয় লাগতে থাকে। সে তখন সে যে জিমে এসেছে এ ব্যাপারে তুষ্টিকে মেসেজ করে জানিয়ে দেয়। এদিকে তুষ্টিকে দেখানো হয় ঈশার বাবার বাড়িতে গিয়ে সে তখন খোঁজাখুঁজি করতে থাকে। তখনই কিছু ডকুমেন্ট সে পায়। তাকে সানি বলেছিল যে ঈশার বাবা নাকি কারো কাছে তার বাড়ি বিক্রি করে দিয়েছিল আর এখন সে সেখানে অন্য একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকে। তখনই তুষ্টির একটা কথা মনে পড়ে। সাবরিনা তাকে একবার বলেছিল যে সে একটা বাড়ির ভাড়া পায়। সে তখন বিষয়টি ওইভাবে লক্ষ্য করেনি, কিন্তু এই ডকুমেন্টসের মাধ্যমে সে জানতে পারে যে সাবরিনা ঈশার বাবাকে এখানে ভাড়া দিয়েছিল, কিন্তু এই ব্যাপারে সাবরিনা তাদেরকে কিছুই বলেনি। এর মানে সাবরিনা এই বাড়ির সব কোনা কোনা চেনে আর সেদিন রিচুয়ালের জিনিস সেই তাদের কাছে খুঁজে এনে দিয়েছিল। তাছাড়া সাবরিনা সেদিন ঈশার শ্রাদ্ধের দিনও উপস্থিত ছিল না। সাবরিনার সাথে ঈশা কিছু করেছে এমনটাও সাবরিনা কখনো তাদেরকে বলেনি। এভাবেই তুষ্টি 2-2-4 মিলিয়ে ফেলে আর তখনই আফিয়ার মেসেজ পেয়ে সে তৎক্ষণাৎ জিমের দিকে যেতে থাকে। এদিকে আমাদেরকে দেখানো হয় সাবরিনা কোনোভাবে আফিয়াকে এই রিচুয়াল করানোর জন্য মানিয়ে নেয়। রক্ত দেয়া শেষে সাবরিনা হাত জোর করে আফিয়াকে ঈশার কাছে ক্ষমা চাইতে বলে আর তখনই আফিয়া হাত জোর করে ঈশাকে বলতে থাকে যে সে যেন তাকে তুষ্টিকে, তানিয়াকে আর সানিকে ক্ষমা করে দেয়। তারা তাকে মেরে ফেলার জন্য ক্ষমা চাচ্ছে। এই কথা শুনে তখন সাবরিনা তার দিকে অবাক হয়ে তাকায় আর বলতে থাকে যে তারা তাকে খুন করেছে মানে। আফিয়া তখন কাঁদতে কাঁদতে সব সত্যিটা বলতে থাকে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। যেদিন ঈশা সানিকে তার সাথে চিট করার জন্য আঘাত করে সেদিন রাতে ঈশা সানি আর তুষ্টিকে তার সাথে জিমে দেখা করার জন্য ডেকেছিল। তুষ্টির সাথে তখন আফিয়া আর তানিয়াও ছিল। সাবরিনা সেদিন আগে আগে বাসায় চলে গিয়েছিল, তাই তারা তাকে ডাকেনি। তো সেখানে ঈশা জানতে পেরে গিয়েছিল যে তুষ্টি তার বয়ফ্রেন্ড সানিকে মেসেজ করেছিল এবং তার সাথে ফ্লার্ট করেছিল। এই জন্য সে তাদের উপর অনেক বেশি রেগে যায়। তাদেরকে বলতে থাকে যে তারা যেন এক্ষুনি প্রিন্সিপালের কাছে যায় এবং তাদেরকে গিয়ে বলে যে তারা ইচ্ছে করে তাকে ট্রিগার করেছে, যার জন্যই এই ইনসিডেন্ট হয়েছে, কারণ তাদের এই কাজের জন্য তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া সে তখন তুষ্টিকে বেশ শাসিয়ে শাসিয়ে বলতে থাকে যে সে যেন এর পর থেকে তার বয়ফ্রেন্ড থেকে দূরে থাকে, না হলে সে তাকে মেরেই ফেলবে। এই বলে সে তুষ্টির দিকে এগিয়ে আসলে সে আর নিজেকে থামিয়ে রাখতে পারে না। সেও তাকে পাল্টা আঘাত করতে থাকে, কিন্তু তুষ্টির সাথে তখন সানিয়া, আফিয়া এবং তানিয়াও ছিল, তাই ঈশা তাদের সাথে পেরে উঠছিল না। তারা তাকে ধরে ফেলে। ঈশা তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে আর কোনো কিছু করবে না, তারা যেন তাকে ছেড়ে দেয় আর তারা যেন তাকে শুধু এক্সপেল হওয়া থেকে বাঁচিয়ে নেয়, সে এতটুকুই চায়। এই বলে সে কাঁদতে থাকে। তখন তারাও তাকে ছেড়ে দেয়, কিন্তু তখন ঈশা আবারও তুষ্টির উপর অ্যাটাক করতে যায়। তখনই তুষ্টি সেখান থেকে সরে যায় আর ঈশাকে জোরে ধাক্কা দেয় আর তখনই একটা রডের সাথে লেগে ঈশার গলার হাড় ভেঙে যায়, যার জন্য সে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। তারা সবাই তখন এটা দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল যে হুট করে এটা কি হয়ে গেল। তারা তো এমন কিছু চায়নি। এখন তো তাদেরকে ঈশার মৃত্যুর জন্য জেলে যেতে হতে পারে। তারা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই তুষ্টি সবাইকে বলতে থাকে যে এই মেয়ে তাদের জীবন আগে থেকেই নরক বানিয়ে রেখেছিল। এর মরে যাওয়ার পরে সে কখনোই তাকে আর তাদের জীবন নরক বানাতে দিবে না। তাই তখন তুষ্টি ঈশার মতো সেজে সিসিটিভির সামনে থেকে জিমে প্রবেশ করে। এরপর তারা সবাই মিলে ঈশার লাশ বাস্কেটবল রিংয়ের সাথে ঝুলিয়ে দেয়, যাতে করে মনে হয় যে ঈশা আত্মহনন করেছে। এগুলো সব জানতে পেরে সাবরিনা অনেক বেশি অবাক হয়ে যায়। আফিয়া তখন তাকে বলতে থাকে যে তারা তাকে এ ব্যাপারে জানায়নি, কারণ সেদিন সে ছিল না
আর এই ব্যাপারটা অনেক বেশি সেনসিটিভ। এ ব্যাপারে মানুষ যত কম জানবে ততই তাদের জন্য ভালো ছিল, তাই তারা এই পুরো ব্যাপারটা তার কাছ থেকে গোপন করে গেছে। এসব শুনে সাবরিনা তখন বলতে থাকে যে তারা সবাই মিলে ঈশাকে খুন করেছে। ঈশা এতক্ষণে সবটা জানতেও পেরে গেছে, তাই সে নিশ্চয়ই তার বদলা নেয়ার জন্য যে কোনো সময় এখানে চলে আসবে। তখনই আমাদের আর বুঝতে বাকি থাকে না যে ঈশার আত্মাকে সাবরিনাই ফিরিয়ে এনেছে। আফিয়াও এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরে যায়, তাই সে সাবরিনার কাছে জিজ্ঞেস করে যে সেই বিদ্যা কোথা থেকে শিখেছে। আসলে গল্পের শুরুতে আমাদেরকে একটা মহিলাকে দেখানো হয়েছিল যে একটা পোকা দিয়ে অন্য একজনকে আত্মাদের ফিরিয়ে আনার কৌশল শেখাচ্ছিল, আর সেটা কেউ ছিল না বরং সাবরিনা ছিল। আর সে কি কারণে এটা শিখেছে তাও আমরা একটু পরেই জানতে পারবো। তখনই দেখানো হয় সেখানে ঈশার আত্মা চলে আসে। এরপর সাবরিনা আর ঈশা মিলে আফিয়াকে সেখানেই মেরে ফেলে। আফিয়ার লাশ তারা বাস্কেটবল রিংয়ের সাথেই ঝুলিয়ে রাখে, যেমনটা তারা ঈশার লাশ ঝুলিয়ে রেখেছিল। কিছুক্ষণ পরেই সেখানে তুষ্টিও চলে আসে। সাবরিনাকে আফিয়ার লাশের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে খুবই অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে সে এমনটা কেন করছে, সে কেন ঈশার আত্মাকে ফিরিয়ে এনেছে। তখন সাবরিনা অদ্ভুতভাবে হাসতে থাকে। হাসতে হাসতেই তার দিকে এগিয়ে আসে আর তাকে বলতে থাকে যে সে তার থেকে তার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, যেমনটা সে আগের স্কুলে থাকতে করেছিল। সে কি ভেবেছে? সে জানে না যে সে সেদিন আগের স্কুলে যে মেয়ে তাদের উপর অত্যাচার করত তাকেও ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। সাবরিনা তখন সেখানেই ছিল আর সে লুকিয়ে সবটা দেখেছে। তুষ্টি তাকে বলতে থাকে যে সেটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া মেয়েটি মারা যাওয়ার পরে স্কুলের সবাই তো মনে মনে অনেক বেশি খুশি হয়েছিল। তখন সাবরিনা চিৎকার করে বলে যে সবাই খুশি হলেও সে একদমই খুশি হয়নি। আর তখন আমরা জানতে পারি যে সাবরিনার মেন্টাল ডিসঅর্ডার ছিল, অর্থাৎ তাকে যখনই কেউ অত্যাচার করত তার এটা খুব ভালো লাগতো, এটা তাকে মানসিক শান্তি দিত। তাই যখনই সে আগের স্কুলে থাকা সেই মেয়েটিকে মেরে ফেলে তখন সে অন্য কারো কাছ থেকে অত্যাচারিত হওয়ার জন্য স্কুল চেঞ্জ করে ফেলেছিল। এই স্কুলে আসার পর যখন ঈশা তাকে অত্যাচার করত তখন তার অনেক বেশি ভালো লাগতো, কিন্তু তুষ্টির জন্য ঈশাও মারা গেল। তাই সে ইচ্ছে করে ঈশার আত্মাকে ফিরিয়ে এনেছে যাতে করে ঈশা তাকে আজীবন অত্যাচার করতে পারে। এগুলো শুনে তুষ্টির মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সাবরিনা তো পুরোপুরি পাগল হয়ে গেছে। সে তখন তান্ত্রিকের কাছ থেকে আনা ছুরি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তার আগেই সাবরিনা তার কাছে থাকা একটা পোকার লাঠি দিয়ে তার পেটে আঘাত করে। তুষ্টি তখন বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু দেখানো হয় সেই লাঠিতে জড়ানো পোকাটি তার মধ্যে প্রবেশ করে। আর তখনই আমরা জানতে পারি এই পোকা তুষ্টির মধ্যে প্রবেশ করানোর মাধ্যমে ঈশা তুষ্টির শরীরে প্রবেশ করে তার শরীরেই বাঁচতে পারবে, আর অন্যদিকে আসল তুষ্টি সেখানেই মারা যাবে। তখনই দেখানো হয় তুষ্টির মধ্যে সেই পোকা ঢুকে যায়। আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। আমরা তুষ্টিকে দেখতে পাই সে তার মায়ের সাথে কথা বলা শেষ করে, আর তখনই তার কাছে সাবরিনা এসে দাঁড়ায়। তুষ্টি তখন তাকে বলতে থাকে যে তার জুতাতে ময়লা লেগে আছে, সে যেন এখনই এটা মুছে দেয়। সাবরিনা তখন খুব খুশি মনে তার জুতা পরিষ্কার করে দিতে থাকে। এর থেকেই বোঝা যায় তুষ্টির মধ্যে এখন ঈশার আত্মা রয়েছে, আর তুষ্টিও বাকি সবার মতো মারা গেছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। আর কালো জাদুর থেকেও বেশি ভয়ঙ্কর হলো সাবরিনার মতো মানসিক বিকারগ্রস্ত মানুষেরা। তাই এদের থেকে সময় থাকতে দূরে সরে আসাই ভালো। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।